going to talk about writing task 1. আজকে আমরা রাইটিং টাস্ক 1 এর ব্যাপারে ক্লাস করা শুরু করতে যাচ্ছি। স্টার্ট করতেছি আর কি। Now what is writing task 1? Writing task 1 হচ্ছে বেসিক্যালি আপনার কি হচ্ছে আইএলটিএস এর এমন একটা টার্ম বা এমন একটা কাজ যেখানে আপনার কি হচ্ছে মোস্টলি আমরা মানে আপনার কি হচ্ছে যে টপিকগুলো সাধারণত থাকে বা যে টপিকগুলো নিয়ে আমাদের কাজ হয় সেটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এর মধ্যে আর কি পড়ে। তো আমি যেভাবে ক্লাসটা করাবো, আমি যেমন লিখে লিখে তো করাবো, তার সাথে আমি কিছু আপনার এটাকে কি বলে দ্য ওয়ে আই উইল টিচ ইউ, আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেটা হচ্ছে দুইটা বই আমি আবার ইউজ করা থাকবো। প্রত্যেকদিন আমি মোটামুটি এরকম দুইটা বই দেখাবো। তো এখানে কি থাকতে পারে, রাইটিং টাস্ক 1 এরকম আপনার কিছু বিভিন্ন ধরনের ডায়াগ্রাম থাকবে। ইট ক্যান বি আ ফ্লো চার্ট, ইট ক্যান বি আ লাইন গ্রাফ, টেবিল, পাই চার্ট, বার চার্ট বা একটা ম্যাপ ডায়াগ্রাম, এই ধরনের বিভিন্ন সাধারণত টপিক থাকে। আর এইটার উপরে সাধারণত আমাদের রাইটিং টাস্ক 1টা কি করে আপনার কিছু নির্ভর করে। এইটা মোস্টলি এই জিনিসগুলোর উপরে আমাদের কাজ করে আর কি। তো আমরা দুইটা বই সাধারণত ফলো করব। তার আগে আমি এখন শুরু করতেছি। আচ্ছা, রাইটিং টাস্ক 1 এর একটা অন্যতম ব্যাপার হচ্ছে ইট ইজ আ গাইডেড রাইটিং। এটা কি? এটা একটা গাইডেড রাইটিং। না, গাইডেড রাইটিং কাকে বলে? গাইডেড রাইটিং মানে হলো এইখানে আপনার কাছে দেখছেন অলরেডি যে আনসারটা কি করা আছে, সরি কোশ্চেনটা কি করছে, কোশ্চেনটা অলরেডি দেওয়া আছে, সেইটার উপর বেস করে কি করতে হচ্ছে, এটা লিখতে হচ্ছে। সো আমাদের টোটাল টাস্ক, আমাদের একাডেমিক বলেন বা জিটি বলেন, আমাদের টোটাল মানে আমাদের রাইটিং টাস্কে বা রাইটিং যে পরীক্ষাটা হবে সেখানে আপনাদের টোটাল টাইম থাকবে হচ্ছিল 60 মিনিটস। কতক্ষণ সময় থাকবে? 60 মিনিটসের মতো টাইম থাকবে। এবং 60 মিনিটস এই টাইমের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বলা থাকে যে তুমি টাস্ক 1 এর জন্য কতক্ষণ সময় পাবা। ইউ শুড ইউজ 20 মিনিটস। ইউ শুড ইউজ হাউ লং? 20 মিনিটস অফ টাইম। কিসের জন্য? আপনার কি হচ্ছিল টাস্ক 1 এর জন্য। স্যার বেশি ইউজ করলে কি সমস্যা? সমস্যা বলতে তখন আপনার রাইটিং টাস্ক 2 লেখার জন্য আপনি সময় কম পাবেন। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ব্যাপার। এখন জিনিসটা হচ্ছে যে হাউ শুড আই ডু ইট অ্যান্ড হাউ শুড আই ওয়ার্ক অন ইট। ফার্স্ট অফ অল, এটা একটা গাইডেড রাইটিং এবং একাডেমিক রাইটিং এর আইএলটিএস এর আইএলটিএস এক্সামের আপনার কি হচ্ছে আইএলটিএস পরীক্ষার একাডেমিক রাইটিং এর আপনার কি হলো টাস্ক 1 এ, যেহেতু এটা গাইডেড রাইটিং, নো সেলফ ডেটা, নো সেলফ ডেটা, তারপরে হচ্ছে আপনার কি হচ্ছে আমি জিনিসগুলো একটু লিখি, ইনফরমেশন, তারপরে হচ্ছে কমেন্ট, অপিনিয়ন, এক্সাম্পল, এক্সপিরিয়েন্স। নিজের থেকে আপনার কি হচ্ছে এক্সপিরিয়েন্স, এই নিজের থেকে কোনো কিছু আমরা কি করতে পারবো না, দিব না। নিজের থেকে নো সেলফ ডেটা, ইনফরমেশন, কমেন্ট, অপিনিয়ন, এক্সাম্পল, এক্সপিরিয়েন্স, কোনো কিছু নিজে থেকে দেওয়া যাবে না। ফর এক্সাম্পল একটা কথার কথা বলি, সেটা মানে একটা এক্সাম্পল আর কি। যেমন ধরেন কোথাও একটা জায়গায় আগুন লাগলো, কথার কথা এরকম একটা শিরোনাম আছে, আলমডাঙ্গায় অগ্নিকাণ্ড, 10 জন নিহত, 12 জন আহত। যদি একটি কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার থাকতো তাহলে আগুন নিভানো সহজ হইতো। এখন এই জিনিসটাকে আপনি কিভাবে মানে ট্রান্সফার করবেন? এই জিনিসটাকে ট্রান্সফার করার সিস্টেমটা হচ্ছে এরকম, যদি একটা কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার থাকতো আগুন নিভানো সহজ হতো। এটা কি আপনার কি হচ্ছিল কোথাও উল্লেখ করা আছে? কোথাও কিন্তু উল্লেখ করা নাই। তো এটার সাংবাদিক কি করছে, এটা একটা মানে নিজের মন করা একটা ইনফরমেশন দিছে। সো এই জিনিসটাই আর কি আপনার রাইটিং টাস্ক মানে কি করা যাবে না, নিজের থেকে কোনো মন্তব্য বা নিজের থেকে কোনো অপিনিয়ন কি করা যাবে না, সেট করা যাবে না। নিজের থেকে কোনো কিছু কি করা যাবে না, ইনিশিয়েট করা যাবে না। আপনি ততটুকুই লিখবেন যতটুকু কি ইউ আর পারমিট। আপনি অতটুকুই লিখবেন যতটুকু কি করা হয়েছে আপনাকে পারমিট করা হয় বা যতটুকু আপনাকে বলা হয় ততটুকুই আপনি লিখবেন। এর বেশি আপনি কি করবেন না, লেখার চেষ্টা করবেন না, এবং এটা উচিত না। এটা হচ্ছিল রাইটিং টাস্ক 1 এর কি ফার্স্ট এন্ড ফরমোস্ট স্ট্রাকচার, দ্যাট আমরা একাডেমিক রাইটিং এর একাডেমিক টেস্টের রাইটিং টাস্ক 1 আমরা কি করব, শুধুমাত্র নিজে থেকে কি করব, বুঝায় লেখার চেষ্টা করব। এখন কথাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোশ্চেনের মানে মার্কিং ক্রাইটেরিয়াটা কি থাকে। আইএলটিএস এর একাডেমিক রাইটিং এর টাস্ক 1টাকে বা পুরো জিনিসটাতে আপনার কি হচ্ছে চারটা ভাবে মানে চারটা ক্রাইটেরিয়াতে মার্কিং করা হয়। সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। এটাকে কি বলা হয়? টাস্ক অ্যাচিভমেন্ট। নাও হোয়াট ইজ টাস্ক অ্যাচিভমেন্ট? টাস্ক অ্যাচিভমেন্ট মানে কি? টাস্ক অ্যাচিভমেন্ট মানে হচ্ছে, বোঝার চেষ্টা করেন, টাস্ক অ্যাচিভমেন্ট মানে হচ্ছে আপনাকে যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে আপনি সেই কোশ্চেনটা সুন্দর মতো আপনি বুঝাইতে পারতেছেন কিনা। যেমন আমি যদি ফর এক্সাম্পল আমি যদি কোনো একটা টাস্কের কাছে যাই যে দেখতে এটা কিরকম থাকে,
সো মোর অর লেস কোশ্চেনগুলো আর কি এরকম হয়ে থাকে আর কি। আমি একটা কোশ্চেন একটু খুলে মানে একদম এক্সাক্ট যে ধরনের কোশ্চেন হয়ে থাকে আমি সেই ধরনের একটা কোশ্চেন দেখানোর চেষ্টা করি, যে স্যাম্পল দেখতে এরকম হয় আর কি। যেমন ধরেন এই কথাটা সবসময় কমন থাকবে, আপনি সেটা যেটাই করেন না কেন, যে এই জিনিসটা কি থাকবে, এইটা মোটামুটি আপনার হচ্ছে মোরুল্লাস সবার জন্য আর কি কমন থাকবে এই কথাটা, যে কি সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, মানে এই কথাটা যেটা থাকবে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট, এই জিনিসটা কি থাকবে, এই জিনিসটা মোটামুটি সবার জন্য মানে মানে আপনার কি চলো সেম, এই কথাটুকু মোটামুটি সবার জন্য আর কি সেম, যে এটাই হচ্ছে কোশ্চেনের মেইন পার্ট আর কি, যেটা বলতে গেলে যে কি বলতেছে এখানে সামারাইজ দা কাকে ইনফরমেশন, আমি সব ইনফরমেশন দেখে কি লেখা শুরু করব না, তো কিভাবে করব, সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দা মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট, সব জায়গায় কি আমার কম্পারিজন করা দরকার আছে না, যেখানে যেখানে রিলেভেন্ট সেখানে সেখানে তুমি কি করো কম্পারিজন করে থাকো, সব জায়গায় কম্পারিজন করার দরকার নাই, যেখানে যেখানে রিলেভেন্ট সেখানে সেখানে শুধু কি করো কম্পেয়ার করে থাকো। আচ্ছা, এখন এখানে কি বলতেছে, যেমন আপনার কি হচ্ছে যদিও আজকে আমরা পাই চার্ট দেখবো না, আজকে আমরা মোটামুটি লাইন গ্রাফ বার চার্ট মানে লাইন গ্রাফ আর বার চার্টটাই দেখবো, আমরা নেক্সট দিন আবার আমরা টেবিল দেখবো, তারপরে হচ্ছে হলো আমরা পাই চার্ট দেখবো, মানে আমি একটা মানে একটা কোশ্চেনের দেখানোর জন্য। সো রাইটার রিপোর্ট সিস্টেমটা পুরানো আসতো, তবে সবসময় আপনারা মনে রেখেন যে আপনাদের কোন কোশ্চেনটা থাকবে, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস ওয়্যার ইট ইজ কোয়াইট রিলেভেন্ট। যেমন এখানে একটা জিনিস দেখেন যে আমি এই মানে টাস্ক অ্যাচিভমেন্টটা কি করতেছি, So, আপনি আপনার লেখার এই জিনিসটাকে ফুটাই তুলতে পারছেন কিনা সেটা। টাস্ক অ্যাচিভমেন্টের আরো কিছু জিনিস আছে, যেমন আপনার জেনারেল ওভারভিউটা ঠিক মতো লিখছেন কিনা এই জিনিসটাও দেখা হয়। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আসতেছে এটা গেল নাম্বার ওয়ান। নেক্সট হচ্ছে হলো নাম্বার টুতে আমাদেরকে দেখা হয় হচ্ছে হলো যে আপনি এটাকে কি বলে টাস্ক, সরি আপনার কি হচ্ছে হলো সরি কোহেরেন্স কোয়েশন, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এইটার মানেটা কি, এইটার মানেটা হচ্ছে হলো আপনি কতটা আপনার কিছু কারেক্ট ওয়েতে লিখতেছেন, কতটা লজিক্যাল ভাবে আপনি কি করতেছেন, আপনি সাজায় লিখতেছেন, আপনার জিনিসটা ঠিক মতো মানে আপনার কিছু ঠিক আছে কিনা, ঠিক মতো গুছানো আছে কিনা, সেই জিনিসটা কি করা হয় এখানে দেখা হচ্ছে, যে আপনার এই জিনিসগুলা আপনি ঠিক মতো বুঝায় বুঝায় লিখতে পারতেছেন কিনা, সেটা হচ্ছে হলো কোয়েশন কোয়েশন, মানে একদম বাকডুম ঘরের ডুম সাজে যা ইচ্ছা তা লিখে দিলাম তা কিন্তু হবে না, জিনিসটা কি হতে হবে, লজিক্যালি অর্গানাইজড হতে হবে। অ্যান্ড দেন ইট ইজ অ্যাবাউট লেক্সিক্যাল রিসোর্সেস, লেক্সিক্যাল রিসোর্সেস, যেমন আপনার কি হচ্ছে হলো আইএলস এর ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে মিনিমাম মানে একাডেমিক রাইটিং এর টাস্ক ওয়ানে আমাদের মিনিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে হলো নট লেস দেন বা আপনার মানে নো লেস দেন আপনার কি হচ্ছে 150 ওয়ার্ডস, মানে কত 150 ওয়ার্ডের নিচে আমরা লিখতে পারি না, বাট আমি যেটা বলবো সেটা মাথায় রাখবো যে 150-এর জায়গায় এখানে কত ওয়ার্ড লেখার চেষ্টা করতে হবে, 180 থেকে 190 ওয়ার্ড লেখার চেষ্টা করতে হবে, বাট সরি লিখতে হবে না, এখন কি বলবো কথাটা টাইপ করতে হবে, ইউ নিড টু টাইপ। সো লেক্সিক্যাল রিসোর্সেস কত আসতেছে আপনার কি হচ্ছিল টাস্ক অ্যাচিভমেন্ট কোয়েস কোয়েশন অ্যান্ড কি আসতেছে লেক্সিক্যাল রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্সেস শুধুমাত্র যে ওয়ার্ড লিখতেছি তা না, আপনি কতটা প্রপার ওয়েতে আপনি জিনিসগুলোকে এক্সপ্রেস করতেছেন, কতটা জিনিসটা সাজানোভাবে আসতেছে, টু দি পয়েন্ট আপনার জিনিসগুলো অর্গানাইজড আছে কিনা, এই সমস্ত কিছু আপনার কি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেসের আপনার আন্ডারে পড়ে। এক লেক্সিক্যাল রিসোর্সেসের মাধ্যমে আপনি প্রপারলি সবকিছু কি করতে পারতেছেন, আপনার কিছু দেখাতে পারতেছেন, আপনার রাইটিং মুনশিয়ানা মানে আপনার রাইটিং মানে সোজা কথা যে এফিসিয়েন্সি আপনার যে এটার উপরে কন্ট্রোল আছে ইংলিশ রাইটিং এর উপরে, সেই জিনিসগুলো আপনি এখানে শো করতে পারতেছেন। অ্যান্ড দেন ইট ইজ অ্যাবাউট লেক্সিক্যাল রিসোর্সেস এর পরে যেটা আসতেছে সেটা হচ্ছে হলো কি বলে এটাকে আপনার কিছু হলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। গ্রামার ক্লাসে তো এটা নিয়ে অনেকবার বলে থাকি, সেই জিনিসটা এখানেও বলতেছি যে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এটা কি আসতেছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসিতে আমরা জিনিসটা আসতেছি। সো শুধুমাত্র কিন্তু লিখতে পারলেই হবে না, গ্রামাটিক্যালি কি হতে হবে, ফার্স্ট অফ অল অ্যাকুরেট হইতে হবে প্লাস রেঞ্জ। আমরা একটা জিনিস ভুলে যাই যে উই আর রাইটিং ফর বেটার থিং, সো অলওয়েজ ট্রাই টু রাইট সামথিং গুড। হাউ ক্যান ইউ রাইট সামথিং গুড, ট্রাই টু রাইট আ প্রপার ওয়ে। কিরকম আপনার কি হচ্ছে হলো সেখানে সিম্পল সেন্টেন্সের জায়গায় আপনি রেঞ্জ কিভাবে বাড়াতে পারেন, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স লিখে, তারপর হচ্ছে হলো ডাইভার্স রেঞ্জ অফ ভোকাবুলারি স্ট্রাকচার ইউজ করেন, দেখবেন যে আপনার রাইটিংটা কি হবে ভালো ওয়েতে আসবে। সো দ্যাট
ডিটারমাইন্স, যে জিনিসটা ভালো সেটা কি করবে, আপনার স্কোরকে কি করবে, ডিটারমাইন করবে। সো এইটা কিন্তু আমি প্রত্যেকদিন বোঝাবো না, প্রত্যেকদিন জিনিসটা হচ্ছে কি আমি যতটুকু আজকে দেখাইতেছি সেই জিনিসটা আমি কি করতেছি এখানে এক্সপ্রেস করতেছি। সো অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়েন এভার উই আর রাইটিং, আমরা যখন এখানে কোনো কিছু একটা লিখতেছি, আমার রাইটিং টাস্ক ওয়ানের জন্য টাস্ক অ্যাচিভমেন্ট, কোয়েশন, লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির ব্যাপারটা যেন ঠিক থাকে। সো এখন একটা শর্ট কোশ্চেনটা হচ্ছে হলো এরকম, ধরেন আপনার কি হচ্ছে হলো, ইয়েস, তা আমি তো বলছি 150-এর বেশি, আপনি 150-এর বেশি 170 লেখেন, সমস্যা নাই তো, তবে it is advised by Cambridge and British Council certified trainers যে 180 থেকে 190 ওয়ার্ডস লিখতে বলবো তোমার স্টুডেন্টদেরকে। সো it is not arguably যে 170 লিখে আপনাকে কমাই দিবে, ইট ইজ অ্যাবাউট আপনার কিছু 180 থেকে 190 ওয়ার্ডস লেখার মতো অবস্থা। এখানে আমি যদি একটু এখানে আসি, সাপোজ এখানে এক্স অ্যাক্সিসে কি আছে, ওয়াই অ্যাক্সিসে কি আছে? So Deep is saying to us that x axis এ কি আছে, আপনার কি হলো ইয়ার আছে, আর y axis এ আপনার কি হলো সামথিং মিলিয়নস আছে। আপনারা কি সবাই একমত? ডু ইউ এগ্রি অল অফ ইউ? x axis আর y axis তাহলে দীপ যা বলছে তাই আছে, তাই তো? কিন্তু আমি তো এখানে কোনো x axis y axis দেখতে পাচ্ছি না। আপনি কি x আর y দেখতে পাচ্ছেন? x আর y দেখতে পাচ্ছি না। সো এখানে কিন্তু x বা y কিন্তু কোথাও মেনশন করা নাই। আমরা আমাদের কমন থটে বুঝতে পারি যে x আর y। সো নিজের থেকে কিন্তু কোনো x আর y কিন্তু এভাবে লেখা যাবে না। সো তাহলে আমরা কি করতে পারবো? রিমেম্বার যে আপনার কিছু নিজের থেকে লেখা যাবে না তো কোনো সমস্যা নাই। সিস্টেমটা হচ্ছে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্টে অ্যাক্সিস থাকবে। সো এই জিনিসগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? এই জিনিসগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে হলো হরাইজন্টাল অ্যাক্সিস। এটা কি? এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস। এটা কিন্তু আমরা ইউনিভার্সিটিতে মোটামুটি যারা পড়াশোনা করে আসছে তারা দেখছে যে হরাইজন্টাল অ্যাক্সিস, আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। এইটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। মনে থাকবে না এখন যে এটা হচ্ছে হরাইজন্টাল। সো আমরা কোনো এক্স আর ওয়াই যেটা আমার উল্লেখ করা নাই সেটা কিন্তু আমরা কি করব না, সেটা কিন্তু আমরা লিখব না। মনে থাকবে কথাটা? বুঝতে পারছি? আচ্ছা। সো নিজের থেকে সোজা কথা, ওই যে বললাম না যে নিজের থেকে কোনো প্রকার কোনো ডেটা, এক্সপিরিয়েন্স, এক্সাম্পল আমরা কি করব না, আমরা দিব না। এইবার আমি একটু শো করি যে আমরা কিভাবে জিনিসগুলোকে ইউজ করতে পারি বা কিভাবে আমাদের প্যারাগ্রাফিং করা উচিত। সেটা হচ্ছে লেটস dive into the deep। সেটা হচ্ছে আমরা এভাবে আসতে পারি। প্যারাগ্রাফ 1 আমরা কি করতেছি এখন? প্যারাগ্রাফ 1 লিখতেছি, ঠিক আছে? প্যারাগ্রাফ 1 এর দুইটা পার্ট থাকবে। প্যারাগ্রাফ 1 এর দুইটা পার্ট থাকবে মানে কি? একটা হচ্ছে হলো ইন্ট্রোডাক্টরি পার্ট, একটা কি ইন্ট্রোডাক্টরি পার্ট। আগে আমি একটু পরে দেখাবো, আগে আমরা ইন্ট্রোডাকশন আর আপনার কি হলো জেনারেল ওভারভিউ দুইটা আলাদা প্যারাগ্রাফে লিখতাম। এখন আমরা কি করব? ইন্ট্রোডাক্টরি পার্ট আর জেনারেল ওভারভিউ কি করব? আলাদা আলাদা প্যারাগ্রাফে লিখবো। যেমন ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে কি আসবে? ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে আসবে, ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে কি করতেছে? আপনার কি ছিল পুরো জিনিসটাকে আমরা সাজায় লিখবো, জিনিসটাকে সোজা কথা কি করবো? তুলে ধরবো। সো ফার্স্ট যে জিনিসটা আছে কোশ্চেন প্যারাফ্রেজ দেন। জিনিসটা হচ্ছে হলো কোশ্চেনটাকে নিজের মতো করে লিখবো। কোশ্চেনটাকে প্যারাফ্রেজ মানে কি? ডু নট কপি কোশ্চেন ডিরেক্টলি। ডু নট কপি দ্য কোশ্চেন directly, at least paraphrase it। তারপর আরো যেটা করব সেটা হচ্ছে হলো এটাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখার চেষ্টা করব। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে হলো 1 to 2 সেন্টেন্সেস। কয়টা সেন্টেন্স? 1 to 2 সেন্টেন্সেস। আচ্ছা, আসতেছি আমি এটার ব্যাপারে কিভাবে কথা বলবো সেটা একটু দেখাই। যেমন আমরা যদি এইটার ব্যাখ্যাটা দেখি, এখানে একটা এক্সাম্পল দেখি যে এখানে কি নিয়ে কথা বলতেছে। দ্য গ্রাফ বিলো শোজ দ্য ডিফারেন্স ইন হুইট এক্সপোর্টস। হুইট মানে কি? গম। হুইট এক্সপোর্টস ওভার 3 different areas
3টা এরিয়াতে, যেমন কি আপনার কি হলো অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপিয়ান কমিউনিটিতে কি হুইট এক্সপোর্ট করা হচ্ছে 1985, 1986, 1987, 1988, 1989, 1990-তে। সেটা কি করা হচ্ছে আপনার কি হুইট এক্সপোর্টস ইন 1985 and 1990 ইন মিলিয়নস অফ টনস। সো এটা কি করা হচ্ছে বিভিন্ন জিনিস এখানে আপনার দেখাচ্ছে যে মিলিয়নসে। এখন আমরা কি করতেছি এটা নিয়ে লেখা শুরু করবো, ভালো করে খেয়াল করেন এটা কি একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। এইটা একটু পুরানো এক্সাম্পল, তাই এখন যে জিনিসটা বলতেছি এই জিনিসটাকে বলে ইন্ট্রোডাক্টরি পার্ট, এই জিনিসটাকে বলে জেনারেল ওভারভিউ। এই দুইটা এখন কি করতে হবে, সেম প্যারাগ্রাফে লিখতে হবে। কথাটা কি বুঝতে পারছি? এখানে দুইটা আলাদা প্যারাগ্রাফ আছে না, এই জিনিসটাকে এখন কি করতে হবে, এই জিনিসটাকে সেম একটা প্যারাগ্রাফে লিখতে হবে। কথাটা বুঝতে পারছি? এই জন্য দেখবেন আমি কিন্তু লিখছি প্যারাগ্রাফ 1, আবার মাঝখানে কিন্তু এরকম ইন্ডেন্ট দেওয়া যাবে না, মানে সোজা কথা এইখান থেকে আমরা কি করব, শুরু করব। সো আমরা একটু দেখি যে জেনারেল ওভারভিউটা কিভাবে লেখে, সরি ইন্ট্রোডাক্টরি পার্টটা কিভাবে লেখে। The line graph compares three regions in terms, তিনটা রিজিয়নের কথা বলতেছে, in terms of exports of wheat। যেহেতু হুইট আমার মেইন জিনিস সেটার ব্যাপারে ডিরেক্ট লিখতেছে বিটুইন 1985 and 1990। দেখেন উপরে কি ছিল, the graph below shows differences in কি বলতেছে, differences in wheat exports over three different areas। এরিয়াসকে কি করছি আমি, রিজিয়নস লিখছি। ডিফারেন্সকে কি দেখাইছে আপনার কিছু ডিফারেন্সের কথা কিন্তু আর লেখে নাই। দেখেন এক্সপোর্টস অফ, দেখেন ইন টার্মস অফ এক্সপোর্টস হুইট বিটুইন 1985 to 1990। সো এখানে আমরা কি করছি আপনার কিছু জিনিসটাকে জাস্ট যতটুকু লেখা দরকার ওই জিনিসটাকে এভাবে আমরা এক্সপ্লেইন করছি। এখন যে জিনিসটা হলো এখন আমরা আসতেছি, সো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যাপারটা কি, 1 to 2 সেন্টেন্সেস, এটা কিভাবে কি আসবে। এখন কথা হলো যে স্যার এই জিনিসগুলো আমরা কিভাবে লিখতে পারি। দিস ইজ আ ফ্যান্টাস্টিক বুক, এটা কি দি কমপ্লিট গাইড টু আইএলস। এটা দেখবেন যে ন্যাশনাল জিওগ্রাফি কখনো আইএলস এর বই লিখছে, এটা অনেকে মানতে পারে না যে ন্যাশনাল জিওগ্রাফি আইএলস এর বই লিখছে, হাউ ইজ দ্যাট পসিবল। সত্যি কথা ন্যাশনাল জিওগ্রাফি লিখছে আর কি। আচ্ছা, সো এখন এই বইটা আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমি যদি একটু দেখাই। I do not know for what funny reason it's not opening the way I want. Okay. So my bad, I do not know কোন version open হচ্ছে। আচ্ছা, so this book is fantastic, not যে এটা শুধু এটা দেখার জন্য তা না, শুধু দেখতে পাচ্ছি রাইট বোর্ডে। সো এই যে যে জিনিসটা এটা কিন্তু কমন থিং, যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। এই কথাটা সবসময় থাকবে। এই যে আমি যে বললাম না যে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব, কেন প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব এটা দেখাচ্ছি। এই যে দেখেন দ্য গ্রাফ ইন্ডিকেটস, সবাই দেখতে পাচ্ছি, দ্য গ্রাফ ইন্ডিকেটস দ্য গ্রোথ। তারপরে কি, দিস গ্রাফ শোজ হাউ টু প্রোগ্রামস পারফর্মড ওভার 10-year periods। তারপর কি, দ্য গ্রাফ কম্পেয়ার্স। একটা জিনিস খেয়াল রাখেন, গ্রাফকে গ্রাফ লেখা যায়, ঠিক আছে। আরেকটা জিনিস আপনারা আরেকটা ওয়ার্ড মনে রাখতে পারেন সবার জন্য কমন, সেটা হচ্ছে ডায়াগ্রাম, ঠিক আছে। আমরা কিন্তু ফিগার ওয়ার্ডটা কি করব না, ইউজ করব না। অনেকে ফিগার ওয়ার্ডটা ইউজ করে, লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবিল, ম্যাপ, প্ল্যান, ফ্লো চার্ট, সবার ক্ষেত্রে আমরা কমনলি কোন ওয়ার্ডটা ইউজ করতে পারবো, ডায়াগ্রাম। বাট উই উইল নেভার ইউজ দ্য ওয়ার্ড ফিগার। ফিগার জিনিসটা আলাদা। ফিগার হচ্ছে সাধারণত কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা যখন লিখতেছি সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি, আপনার কি হলো ফিগার বলে থাকি। প্রোভাইড কি করতেছে, প্রোভাইড কি করতেছে, গিভ ইনফরমেশন, ইনফরমেশন ইজ প্রোভাইডেড বা প্যাসিভ ওয়েতে। দিস ইন দিস গ্রাফ অ্যাবাউট দ্য গ্র্যাজুয়াল গ্রোথ অফ প্রোডাক্টিভিটি ফর সেভারাল ফার্মস আর গিভেন। দিস গ্রাফ প্রোভাইডস ডেটা। তাহলে দেখেন সব জায়গায় আপনার কি হচ্ছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা লিখতেছি। তো সবসময় মনে রাখবো যে ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা যখন লিখবো তখন আমরা কি করে থাকবো, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি করে থাকবো, ইউজ করে থাকবো। বুঝতে পারছি কথাটা?
আচ্ছা, নেক্সট যেটা আসতেছে মানে প্যারাগ্রাফ 1 এরই আরেকটা পার্ট, সেটা হচ্ছিল কি জেনারেল ওভারভিউ। ইট ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। জেনারেল ওভারভিউ কিরকম ইম্পর্টেন্ট সব আমি একটু বলি। এটা দুই ভাবে স্টার্ট করবেন। স্টার্ট উইথ, যদি স্টার্ট উইথ ওভারঅল একটা ওয়ার্ড আছে এইটা দিয়ে ইউজ করবেন, অথবা ইট ইজ ক্লিয়ার, ইট ইজ ক্লিয়ার ফ্রম ডট 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 ডট, এই ফ্রেজটা ইউজ করবেন। আচ্ছা, আমি একটু মুছে তারপর লিখি। অথবা ইট ইজ ক্লিয়ার ফ্রম, এই ইনফরমেশনটা অনুযায়ী কি করবেন, ইউজ করবেন। ঠিক আছে, মানে আপনার জেনারেল ওভারভিউ লেখার সময় অবশ্যই কি থাকতে হবে, এই কথাটা ইউজ করবেন, তাহলে টিচার বুঝতে পারবে আপনি জেনারেল ওভারভিউ লিখছেন। ইটস আ কমন প্র্যাকটিস। আরো অন্যান্য অ্যাডভান্সড ওয়েতে লেখা যায়, বাট আপাতত আপনারা এই দুইটা ইউজ করেন। দুইটার মধ্যে যে কোনো একটা, দুইটা দিয়ে আবার শুরু করেন। আবার এভাবে লিখেন না ওভারঅল ইট ইজ ক্লিয়ার ফ্রম হিয়ার দ্যাট, এরকম ভাবে লিখেন না, কিন্তু যে কোনো একটা ওভারঅল অথবা ইট ইজ ক্লিয়ার ফ্রম। তারপর হচ্ছে কি এখানে আমরা লিখবো আপনার হচ্ছে হলো 2 to 3 সেন্টেন্সেস, 2 to 3 sentences only mentioning main information, no further details, no further details, কোনো প্রকার কোনো ডিটেইল দিব না। আমি একটু জিনিসটাকে বুঝাই। ছোটবেলায় আমাদের যখন বার্ষিক মানে পরীক্ষার রেজাল্ট দিত, একদিন পুরা মানে আপনার অ্যাসেম্বলি করে সামনে এনে দাঁড় করাইতো না? তো এই অ্যাসেম্বলিতে কি হইতো, যখন আমরা দাঁড়াইতাম তখন কি হইতো, ব্যাপারটা হচ্ছে হলো আমাদেরকে ওই যে ডায়াসের মধ্যে দাঁড় করাইতো না, যে কে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। কিন্তু মাঠে যখন সবার সামনে সব সেকশনের ফার্স্ট কে, সব সেকশনের থার্ড কে, সব সেকশনের সেকেন্ড কে, এইভাবে যখন দাঁড় করাইতো, মাঠে কিন্তু কখনো ইসেকে ডাক মানে কখনো কিন্তু রেজাল্ট এটা বলতো না যে যে প্রথম হয়েছে সে এত নম্বর পেয়েছে, যে দ্বিতীয় হয়েছে যে তৃতীয় হয়েছে। এই নাম্বারের ডিটেলসগুলো আমরা জানতে পারতাম কখন, প্রোগ্রেস রিপোর্ট বা রেজাল্ট কার্ডে। সেটা কোথায়, ক্লাসরুমে ঢোকার পরে ওই জিনিসটা দিত। এটা কিন্তু আর আপনার গুলো ইসে দিত না, কি বলে, অ্যাসেম্বলিতে কিন্তু এটা দিত না। তাহলে এই ক্ষেত্রে আপনার কি করা লাগবে, এই ক্ষেত্রে আপনার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে হলো আহ, ঠিক এরকম আমাদের ধরেন লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবিল, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল বা যেটা মেইন যে চেঞ্জ, আমরা শুধুমাত্র সেটার কথা উল্লেখ করব যে এইটা হাইয়েস্ট, এইটা লোয়েস্ট, এটা কম সময় লাগে, এটা বেশি সময় লাগে, এটা বেশি চেঞ্জ হয়েছে, এটা কম চেঞ্জ হয়েছে। কিন্তু যেটা হাইয়েস্ট সেটা কত পেয়ে হাইয়েস্ট সেটা কিন্তু আমরা মেনশন করব না। যেটা এক্সাক্ট নিউমেরিক ভ্যালুগুলা বা এক্সাক্ট যে ইনসিডেন্ট হচ্ছে সেটা ডিটেলসটা কিন্তু জেনারেল ওভারভিউতে আসবে না। সেটার কিন্তু মানে মানে জেনারেল ওভারভিউতে কিন্তু এই জিনিসটা কি করবে না, আসবে না। কথাটা কি বুঝতে পারতেছি? জেনারেল ওভারভিউতে আসবে হচ্ছে হলো যতটুকু আমরা লিখতেছি বা যতটুকু আমরা কি করতেছি, এই মানে আপনাকে আসলে মানে এক্সপ্লেইন করতেছি, শুধুমাত্র ওইটুকু আসবে। সো জেনারেল ওভারভিউর যে ব্যাপারটা আছে সেখানে আমাদের কি হচ্ছে, আপনার কি হচ্ছে হলো শুধুমাত্র যতটুকু আমার লেখা সেইটা আমার আসবে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে আপনার কি হচ্ছে দেখার চেষ্টা করি, যেমন এখানে আমরা তার একটু অবজার্ভ করে আসি, আমাদেরকে একটা ব্যাপার আছে সেটা একটু বলি, যে আমরা যে ধরতক্তা মারো পেরে খেলে কিন্তু আমরা লেখালেখি শুরু করবো না। আমাদের একটা অন্যতম জিনিস হচ্ছে হলো উই নিড টু ডু প্ল্যানিং। মানে আমাদের কি আছে, আমাদের কিন্তু একটা প্ল্যানিং এর একটা ব্যাপার আছে। যেমন আমি যদি একটু কথা বলি, আমাদের এই 20 মিনিটস টাইম আমরা কিভাবে ইউজ করতে পারি আইএলস এর একাডেমিক রাইটিং এর টাস্ক 1 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে হলো আমাদের প্রথমে প্ল্যানিং করা উচিত। প্ল্যানিং এর জন্য আমাদের কিরকম সময় রাখা উচিত? প্ল্যানিং এর জন্য আপনার কি হচ্ছে হলো 2 to 3 না, নো, অনেক একটু সময় বেশি ইনভেস্ট করতে হবে এখানে। আপনার কি হচ্ছে হলো মিনিমাম ইউ শুড স্পেন্ড 5 to 6 মিনিটস অফ টাইম। কেন? অনেকে কি করে, দ্রুত লেখা শুরু করে, তারপরে লেখে, কাটে কাটে লেখে, কিভাবে কি করে, মাখায় ফেলে, মানে সোজা কথা নষ্ট করে ফেলে, কনফিউজ হয়ে যায়। সো ওই লেখা কিন্তু ঠিক না। সো আপনার প্ল্যানিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি প্ল্যানিং ভালো করে করছেন, ওকে ফাইন, নাও রাইট। এখন আপনি কি করেন, 12 থেকে 13 মিনিট কি করেন, ধুমায় লেখেন। মাই ডিয়ার স্টুডেন্টস, সত্যি কথা বলতেছি, আপনার কি হচ্ছে হলো মানে টাইপ করতে এতক্ষণ সময় লাগে না। তারপর হচ্ছে হলো হোয়াট ইউ নিড টু চেক অলসো। কি করেন, চেক করার জন্য কি করেন, 1 থেকে 2 মিনিটস কি করেন, সেভ করেন।
এটা কি তখনই সাথে সাথে চেক করবেন না, চেকটা পরে করবেন আর কি। সো 5 to 6 মিনিটস কি হচ্ছে, এটাকে ব্রেন স্টর্মিং বলে বা প্ল্যানিং বলে। সো আপনি আগেই প্ল্যানিং করে নেবেন যে আপনার কোনটা ডেটা উঠতেছে, কোনটা ডেটা নামতেছে, সবকিছু। যেমন আমরা আগে কি করবো, কোশ্চেনটা ফোকাস করবো। দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে উইটের এক্সপোর্ট দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়াটা গ্র্যাজুয়ালি মানে কি সবচেয়ে কমে গেছে। কানাডাটা কি হয়েছে আপনার 1988 এর কাছে গিয়ে কি হয়েছিল, সবচেয়ে বেশি উঠছিল, কিন্তু এটা কি দিন শেষে এটা ইনক্রিজিং। ইউরোপিয়ান কমিউনিটিটা কি হয়েছে, গ্র্যাজুয়ালি আস্তে 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 কি করছে, এটা আপনার কি হচ্ছিল, ইনক্রিজ করছে। তো আমরা এখন এই জিনিসগুলোকে এভাবে দেখতে পারি। ওভারঅল যেমন এখানে আমরা কথাটা কি দিয়ে শুরু করছি, ওভারঅল দি থ্রি রিজিয়ন, দেখেন যে যে তিনটা রিজিয়নের কথা বলছে, এক্সপিরিয়েন্স ডিফারেন্ট ট্রেন্ডস। অবশ্যই ডিফারেন্ট ট্রেন্ডস আপনার কি হচ্ছিল ফেস করছে, কারণ কারো বাড়ছে, কারো উঠা নামা হয়েছে, মানে ফ্লাকচুয়েশন হয়েছে, আবার কারো কি, কারোটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। While the wheat export in Canada and European countries rose with some fluctuations, কিছু ফ্লাকচুয়েশন হয়েছে না এখানে। এই যে মাত্র কি দেখলাম যে কানাডা আর ইউরোপিয়ান কমিউনিটি কি হয়েছে, ওরা আপনার কি ছিল, নামছে, তারপর ডাউন ছিল, তারপর আস্তে আস্তে উঠছে। আর কানাডাটা কি হয়েছে, নামছে, উঠছে, আবার ডাউন করে ধাপ করে নেমে আবার কি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উঠতেছে। এক্সপোর্ট ইন অস্ট্রেলিয়া ফেল ওভার টাইম, সময়ের সাথে সাথে অস্ট্রেলিয়ারটা কি হয়েছে, নিচের দিকে নামছে। সো দেখেন এখানে কিন্তু আমরা কোনো মানে অ্যাকুরেট ডেটা, কোনো সংখ্যার নাম্বার আমরা কিন্তু এখানে উল্লেখ করব না। সো জেনারেল ওভারভিউতে আমরা কোনোভাবেই কোনো প্রকার কোনো ডিটেইলস দিব না, নো ফার্দার ডিটেইলস, কথাটা মনে থাকবে। এখানে আপনার কি হচ্ছিল, আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার রিলেটেড টেন্স ইউজ করব, যেটা হচ্ছে হলো কোশ্চেন ওয়াইজ। এটা কিসের উপর নির্ভর করবে, ফিউচার রিলেটেড আপনার কি হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফিউচার রিলেটেড টেন্স অ্যাজ পার কোশ্চেনের নিড অনুযায়ী কি আসবে, এই জিনিসটা আসবে। বুঝতে পারছি কথাটা? অ্যান্ড কয়টা সেন্টেন্স লিখবো, 2 to 3 সেন্টেন্স, বুঝতে পারছি। এরপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 and 3, বডি প্যারাগ্রাফ, না এই কথাটা সরি এইভাবে না, কথাটা এইভাবে আসবে, প্যারাগ্রাফ 2 and 3। এটা কি আসতেছে, সরি, আচ্ছা এখানে কি আসতেছে, এটা হচ্ছে কয়টা বডি প্যারাগ্রাফ লিখবো আমরা, 2 বডি প্যারাগ্রাফ। কয়টা বডি প্যারাগ্রাফ লিখবো, 2টা, 2 বডি প্যারাগ্রাফস। আচ্ছা প্রথম জিনিসটা যেটা 5 to 6 sentences for each paragraph। এক একটা প্যারাগ্রাফের জন্য কয়টা করে সেন্টেন্স ইউজ করব, 5টা থেকে 6টা। এখানে আমরা সাধারণত পাস্ট ইনডিফিনিট বা আপনার কি হচ্ছে হলো ফিউচার মানে প্রজেকশন যেটাকে বলে, ফিউচার প্রজেক্টেড ইনফরমেশন will have future related সেন্টেন্স। কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। আচ্ছা এবার আমরা যদি এখানে আসি, যেমন দেখেন এটা আগে একটু এটা পড়াই নেই, ঠিক আছে। যেমন এই যে দেখেন আমরা টোটাল কত, এক একটা প্যারাগ্রাফে কত 5টা থেকে 6টা বাক্য লিখবো বলছে, কিন্তু এমনও হইতে পারে, মানে সোজা কথা আমার বডি প্যারাগ্রাফ কয়টা হবে, 2টা, মেইন তাহলে টোটাল প্যারাগ্রাফ কয়টা হলো, 3টা। প্রথমে আমরা কি লিখবো, ইন্ট্রোডাক্টরি পার্টে জেনারেল ওভারভিউ আমাদের প্রথম প্যারাগ্রাফটা লিখবো, এরপর বডি প্যারাগ্রাফ 1, এরপর কি বডি প্যারাগ্রাফ 2। যেমন এখানে একটু পড়ার চেষ্টা করি, বডি প্যারাগ্রাফ 1 এ কি হচ্ছে, বডি প্যারাগ্রাফ 1 এ বলতেছে দ্য গ্রাফ শোজ অস্ট্রেলিয়া's
উইথ এক্সপোর্ট ফিগার দেখেন ফিগার স্টার্টেড, এখানে কিন্তু ফিগারটা দেবো নিউমেরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে কি ফিগার started at 15 million tons in 1985, followed by a small increase to around 16 million tons in 1986. Then it declined steadily. এটা কি করছে আস্তে আস্তে steadily কি করছে আস্তে 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 কি করছে এটা কমছে, fell to just over 10 million tons 1990. Regarding Canada's export in কি বলতেছে আপনার কি হচ্ছে হলো 1985 they shipped approximately 19 million tons of wheat. This figure fell to about 17 million in 1986, but then their export experienced considerable growth to 25 million tons 1988. Afterward, the figure plunged to below 15 million and 1989, but then subsequently rose to just under 20 million in 1990. 1990 তে কি হচ্ছে জিনিসটা কমছে। সো দেখেন আমি যা দেখলাম আমি কিন্তু সেটাই এখানে তুলে ধরলাম, এখানে কিন্তু আর কোনো লিটারেচার ভ্যালুর কিছু নেই, মানে সাহিত্যিক ভ্যালুর কিন্তু কোনো ব্যাপার এখানে আসবে না। আমি সিইং ইজ বিলিভিং যেটা আর কি, যা আমাকে এখানে পড়াইলো, যা আমাকে এটা দেখাইলো, আমি কি করলাম সেটাই আপনার এখানে এক্সপ্লেন করে তুলে ধরলাম। আমার কিন্তু এক্সট্রা এখানে কোনো কিছু অ্যাটাচমেন্টের ব্যাপারটা আসতেছে না। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা কবে হয়েছে, আপনার বর্তমান 2026, এটা পরীক্ষাটা হয়ে মানে কোশ্চেনটা 1985 টু 1990, এটা কি অতীতকালে ঘটে যাওয়া একটা পিস অফ ইনফরমেশন। সো তখন আমার কি হচ্ছে, আপনার এখানে যদি ভালো করে খেয়াল করেন দেখেন দ্য গ্রাফ শোজ, গ্রাফটা তো বর্তমানে আছে, এখানে কি হচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট ইনফরমেশন, কিন্তু এক্সপোর্ট ফিগার স্টার্টেড, তারপরে কি ছিল টনস ইন দেখো ফলোড বাই স্মল ইনক্রিজ টু অ্যারাউন্ড 16 months, দেন ইট ডিক্লাইন্ড, তারপরে কি আছে স্টিডিলি আনটিল ইট ফেল, তারপরে কি আসছে 10 millions রিগার্ডিং দেখেন কানাডাস এক্সপোর্ট টু শিফট, তারপরে হচ্ছে দিস ফিগার ফেল, তারপরে অ্যাবাউট বাট দেন দেয়ার এক্সপোর্টস এক্সপেরিয়েন্সড, তারপরে হচ্ছে টনস আফটারওয়ার্ড দ্য ফিগার প্লাঞ্জড। সো সবগুলা সোজা কথা কিসে আসতেছে, পাস্ট ইনডিফিনিটেড মানে পাস্ট সিম্পল। যদি আমরা পরেরটাতেও যাই তাহলে আমরা একই রকম অবস্থা দেখতে। বাই কন্ট্রাস্ট, এই যে কি ধরনের আমরা ওয়ার্ডস ইউজ করতে পারি, বাই কন্ট্রাস্ট, মোর ওভার, হাউ এভার, ফার্দার মোর, ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট এরকম ইউজ করতে পারি। দ্য উইট এক্সপোর্টস ফ্রম দ্য ইউরোপিয়ান কমিউনিটি এক্সপেরিয়েন্সড অ্যান্ড ইনক্রিজ ইন দ্য 6-year পিরিয়ড, 6 ইয়ারের পিরিয়ডে কি করতে পারছে আপনার কি হচ্ছে হলো এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনক্রিজ। In 1985, nearly 16 million tons were exported, but this number, কিন্তু এই নাম্বারটা কি করছে, fell to about 14 million in 1986. Then the exports increased. এরপরে এক্সপোর্ট কি হয়েছে, ইনক্রিজ করছে to exactly 15 million tons in 1987, 1988, before witnessing a steady growth. 19 million and 21 million tons in 1989 and 1990 respectively মানে কি যথাক্রমে, যে যথাক্রমে এটা কি হয়েছে 19 এবং 21 মিলিয়ন হয়েছে। এই যে দেখেন যে এটা বলতে গেলে আপনার কি হচ্ছিল অ্যাবাউট মানে মোর দেন 19, যদিও এটা এভাবে বলছে আমরা এভাবে দিব না, আমরা অ্যাপ্রক্সিমেট দিব, অ্যাপ্রক্সিমেটলি নিয়ার 20 মিলিয়ন এইভাবে আর কি আমরা দিব। সো whenever we will write we will try to show যে কিভাবে জিনিসটা লেখা যায়, এবং এখানেও দেখেন লিখতে লিখতে কত 209 ওয়ার্ডস হয়ে গেছে। একটা জিনিস কি জানেন, আপনার লেখাটা মানে একাডেমিক রাইটিং এর টাস্ক ওয়ানটা না, লিটারেচার ভ্যালুর এখানে তেমন কোনো কদর নাই। দ্য ওয়ে ইট ইজ লাইক ভেরি ফিক্সড স্ট্রাকচার একটা রাইটিং, এখানে নিজস্বভাবে আপনি যে একটা জিনিস মানে এখানে ক্রিয়েটিভ ভ্যালু অ্যাড করবেন সেই জিনিসটা থাকে না, কারণ আপনাকে এটাকে বলা হয় গাইডেড রাইটিং। গাইডেড রাইটিংয়ে আপনার কাছে কি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, এক্সাম্পলস দেওয়া আছে, অ্যান্ড ইউ ক্যান জাস্ট রাইট ইট, দ্যাটস ইট। এখানে আপনার আর ওইখান থেকে কোনো কিছু আলাদাভাবে আসে না, বা আলাদাভাবে এখানে কি হয় না এক্সাম্পলটা, মানে এখানে লিটারেচার ভ্যালুর চাইতে আপনার গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা কোনো একটা ইনফরমেশন দেখে আপনার অবজার্ভ করে ইংলিশে লেখার ক্যাপাসিটিটা কীরকম সেইটা মূলত দেখা হয়। এইবার যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে এই বইটাতে আমরা কিভাবে আরো ইউজটা করতে পারি, যে ন্যাশনাল জিওগ্রাফি, এটা তো ছিল ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা কি কি শব্দ ইউজ করতে পারি। এখন জিনিসটা যখন একটা ইনফরমেশন যখন কি করে, একটা ইনফরমেশন আপনার কি হচ্ছিল আপ ডাউন করে, তাই না, যখন একটা ইনফরমেশন কি করে আপ, আপ মানে কি বাড়তেছে, রাইজ, গ্রো আপ, গ্রোথ, ইনক্রিজ। দেখেন এখানে দেখেন আমরা বলছি না যে যখন বডি প্যারাগ্রাফ লিখবো যদি আগে হয়ে থাকে তখন সবগুলো কি হবে, পাস্ট ইনডিফিনিট। আপনারা পড়তে পারতেছেন, আমি যদি জিনিসটাকে একটু জুম করে দেখি, যেমন আপনার কি হচ্ছে এখানে কি আসতেছে রোজ টু, রাইস থেকে রোজ, আবার কি এটা একটা নাউন, রাইস থেকে রাইসটা নাউন হিসেবে ইউজ হচ্ছে, ওয়েন্ট আপ, গ্রু,
তারপর কি গ্রোথ, র্যাপিড গ্রোথ, ইনক্রিজড, তারপর কি হচ্ছে দেখছেন অ্যান ইনক্রিজ ডাউন হিসেবে। তারপর ডাউন মানে কি একটা ডেটা মানে কি ইনফরমেশন যখন কি করতেছে কমে যাচ্ছে, ডিক্লাইন, তারপর কি ডিক্লাইন্ড, গো ডাউন ওয়েন্ট ডাউন, ড্রপ ড্রপড, ফল ফেল। দেখছেন এই বইটাতে সব ধরনের ওয়ার্ডিং গুলা মোটামুটি ইউজ করা হচ্ছে। যেমন এটা যদি সেম থাকে, স্টে দ্য সেম, দ্য কোম্পানিজ মার্কেট শেয়ার স্টেট দ্য সেম, রিমেইন কনস্ট্যান্ট, রিমেইন কনস্ট্যান্ট। তারপর কি আপ এন্ড ডাউন কখন হচ্ছে, যখন একটা ডেটা কি হচ্ছে বারবার আপ এন্ড ডাউন হচ্ছে, মানে কি আপনার কি হচ্ছে হলো ফ্লাকচুয়েশন করতেছে। এটাকে আমরা কি বলে থাকি, আপনার কি হচ্ছে হলো ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েট, ফ্লাকচুয়েশন, গো আপ এন্ড ডাউন। সো এই জিনিসগুলো আমরা এইভাবে কি করতে পারি, এক্সপ্লেইন করতে পারি, বা একটা জিনিসকে আমরা এইভাবে সুন্দর করে বুঝায় বুঝে নিয়ে আসতে পারি। অ্যান্ড কি কি ধরনের প্রিপোজিশন দরকার এই বইটাতে সেটাও দেওয়া আছে। আপনাদের আজকে ক্লাসের শেষে আমি এই বইগুলো দিয়ে দিব, শুধু তো দিয়ে দিলে হবে না, কি করতে হবে, নিজের খুলে খুলে কিন্তু বইগুলো পড়তে হবে। শুধু পড়লে কিন্তু, শুধু দেখলে কিন্তু কোনো লাভ নাই। আচ্ছা, এরপরে যে জিনিসটা থাকে যে আপনার কি হচ্ছে আপ এন্ড ডাউন তো হচ্ছে, কিন্তু আপ এন্ড ডাউনের ফ্রিকোয়েন্সি কিরকম, যে অ্যাডভার্বের ক্লাস করছিলাম গ্রামার ক্লাসের সময়, মনে আছে, যে ভার্ব এবং অ্যাডভার্বকে বা অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে, যেমন কিভাবে উঠতেছে, র্যাপিডলি নাকি সাডেনলি নাকি শার্পলি, ড্রামাটিক্যালি, সিগনিফিকেন্টলি, স্টিপলি, মেজর, ডেটা। সো এই জিনিসগুলো কি করা আছে, একদম বাক্য সহ কি করা আছে, এক একটা কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। সো প্লিজ ইউটিলাইজ দিস বুক। তারপরে কি হচ্ছিল, যখন স্লোলি হয় স্টিডিলি, একটা যখন রাইস কি হয়, রাইস বা ফল কি হয়, স্লোলি হয়, স্টিডিলি, গ্র্যাজুয়ালি, স্লাইটলি, মাইনার, আপ অ্যান্ড ডাউন, এরকম দেখানো আছে। তারপরে এই যে একটু আগে বললাম না, যে যদি ফিউচার রিলেটেড কথা থাকে তখন কিন্তু আমরা উইল ইউজ করতে পারবো না, উড ইউজ করতে, মানে উড ইউজ করতে পারবো, কিন্তু কি ইউজ করতে পারবো দেখেন, যেমন ধরেন আপনি 2026-এ বসে পরীক্ষা দিচ্ছেন, আপনার কোশ্চেনটা 2030 দেখাচ্ছে, 2027 দেখাইলো, মানে ফিউচার দেখাচ্ছে। তাহলে কি আসতেছে, মাইট দ্য কস্ট অফ ড্রপিং বিজনেস কান্ট্রি মাইট রাইজ, মে গো ডাউন, উইল প্রবাবলি ডাবল। দেখেন উইল ডাবল দিতে পারবো না, কি দিতে হবে, উইল প্রবাবলি, ইজ প্রবাবলি গোয়িং টু বি, তারপর কি ইনক্রিজ দ্য ট্যুরিজম ইজ প্রেডিক্টেড, তারপর কি ইজ প্রেডিক্টেড টু রাইজ, অ্যাভারেজ এজ ইজ এক্সপেক্টেড, প্রেডিক্টেড, এক্সপেক্টেড, প্রবাবলি, তারপর হচ্ছে হলো মানে মাইট বি, সব কথা হতে যাচ্ছে, হতে পারে, চেঞ্জ হতে পারে সম্ভাবনা অনুযায়ী, কারণ আপনি কি ভবিষ্যতে গিয়ে দেখে আসছেন যে এটা চেঞ্জ হয়েছে কিনা, সো ইউ নেভার নো। সো নিজের থেকে যখন আপনি উইল দিয়ে দিচ্ছেন, তার মানে কি ইউ আর কনফার্মিং দিস, ইউ আর কনফার্মিং দিস, বাট ইট ক্যান নট বি কনফার্ম, জিনিসটা কি করা যাবে না, কনফার্ম করা যাবে না। বুঝতে পারছি কথাটা, একটা মিনিট। নেক্সট হচ্ছে হলো বার চার্ট নিয়ে অনেকের কথা থাকে, যে স্যার বার চার্টটা কি, বা আসলে কি লাইন গ্রাফ বার চার্টের মতো, আপনার মানে লাইন গ্রাফের মতো বার চার্টটা সেম জিনিস, শুধু বার চার্টের ডিফারেন্সটা কি আমি একটু বলি। বার চার্টটা হচ্ছে হলো লাইন গ্রাফ, মানে লাইন গ্রাফটা কি থাকে, এই যে ইনফরমেশন যে ডটস গুলা থাকে, এই ডটস গুলাকে মানে কি করে, আপনার কি হচ্ছে একটা 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 ধরেন, মনে করেন এগুলো এক একটা ডট, লাইন গ্রাফে হচ্ছে হলো এই ডট গুলাকে কি করে, কানেক্ট করে, এইভাবে এইভাবে করে কি করে, একটার সাথে আরেকটাকে কানেক্ট করে। এই কানেক্ট করার মাধ্যমে কি হচ্ছে আপনার গুলো এটা মানে কানেক্ট, এটা শেষ, এটা হলো কানেক্ট। এইটা হচ্ছে হলো আপনার কিছু হলো লাইন গ্রাফ, মানে আপনার মানে লাইন গ্রাফটা এইভাবে আর কি কি করতেছে, আপনার কিছু হলো কাজ করতেছে। বাট মানে বার চার্টে কি হইতেছে, এই সেম জিনিসটাকে আপনার শুধু ভার্টিক্যাল ভাবে কি করতেছে, কানেক্ট করতেছে, দ্যাটস ইট। এছাড়া লাইন গ্রাফ আর বার চার্টে কিন্তু কোনো স্পেশাল পার্থক্য নাই, ইট ইজ অল সেম, যাহা লাও তাহাই কত, যাহা লাও তাহাই কত, এতে কোনো ডিফারেন্স না, এখানে নাই, কোনো এখানে কোনো ডিফারেন্স নাই। বুঝতে পারছি, তোমার কি ঘুম আসতেছে? আচ্ছা, সো দিস ইজ হাউ উই শুড রাইট। আমরা যদি একটা বার চার্ট একটু দেখার চেষ্টা করি আজকে, তাহলে আরো বুঝতে পারবো। দেখেন দেখা ফেললে তো, আচ্ছা। So এই যে the following bar chart shows different modes of transport used to travel to and work for, দেখেন কি বলছে, used to travel to and from work in European city 1960, 1980 and 2000 বলতেছে, ঠিক আছে। আমার কি সামারাইজ ইনফরমেশন, এই যে সেম, এই দুটো কি হবে, একই প্যারাগ্রাফে আসবে।
The chart illustrates the information about the proportion of travelers who use different types of vehicles to commute to work in European city during a period of 1960 and 2000. Overall, the percentage of commuters who used cars steadily over the period, while the proportion of people who travel by other means of transport fell. ফেল মানে কি পড়ে গেছে মানে নেমে গেছে In 1960, approximately 35% of people commuted to work on foot, compared to only about 5% of people traveled by car. এই যে কোনটার সাথে কোনটা কি করতেছে আমরা কম্পেয়ার করতেছি কিন্তু the percentage of those people, the percentage of those who used bikes and buses were around 25% and 80% respectively মানে কি যথাক্রমে. However, in 1980 traveling by bus was by far most popular transport mode accounting for মানে কি এটা যে পরিমাণ সেই সময়টাকে অ্যাকাউন্টিং মানে ওই সংখ্যাটাকে accounting for 25% and total traveler, whereas only 17% people traveling on foot. The figures for bike and car were around 20% and 22% respectively. At the end of the period, more than 35% of commuters used cars to commute work in the city in 2000, which was much higher than the figure for bus users at around 16%. The percentage for those who travel to work on foot by bike fell to 9% and 6% respectively. এটা কি এটা 9% and 6% কমে গেছে জিনিস দেখেন সব খালি নাম্বারস গুলো কি কি করলাম এক্সপ্লেইন করলাম তাই না এর মধ্যে মধ্যে শুধু তুলনা তো এখানে কিন্তু স্পেশাল কোনো এক্সপ্লানেশন দেওয়ার কিছু নাই রাইটিং টাস্ক ওয়ানটা মানে রাইটিং পুরো টাস্ক ওয়ানটাই আমাদের এরকম এখানে স্পেশাল কোনো এক্সপ্লানেশন দেওয়ার মতো তেমন কোনো কিছু থাকে না তবে আপনার লাইন গ্রাফ হোক আর বার চার্ট হোক আপনার কিছু কিছু দেখবেন যে সবসময় যে কিছু কিছু লাইন গ্রাফে দেখবেন যে ডেটা থাকে না তখন কিন্তু আমরা এক্সাক্ট ভ্যালুটা ওইভাবে লিখতে পারবো না নিজের থেকে আন্দাজে লিখবো না তখন আমরা কি ইউজ করবো অ্যাপ্রক্সিমেশন যেমন কি অ্যারাউন্ড অ্যাবাউট রাফলি অ্যাপ্রক্সিমেটলি নিয়ারলি অলমোস্ট জাস্ট ওভার জাস্ট আন্ডার আমরা কি করব তখন এই অ্যাডভার্বগুলো ইউজ করার চেষ্টা করি এক্স্যাক্টলি থাকবে না যেমন দেখেন একটু দেখাচ্ছি যেমন এখানে কি আমরা যেমন এটা কি বলতে পারবো যে এটা আপনার 10% এর কত এটা কি 9 বলতে পারবো এটাকে 9 এটাকে তো বলতে পারবো না তাহলে কি বলবো জাস্ট আন্ডার 10% বা অ্যাপ্রক্সিমেটলি 10% অ্যাবাউট 10% অ্যারাউন্ড 10% ঠিক আছে যেমন এইটা দেখেন এখানে একটা ইনফরমেশন যদিও দেখা যাচ্ছে না যে এই যে দেখেন এইটা যেমন কি আপনার কি হচ্ছিল 10% এর একটু উপরে কিন্তু এটা তো আমি আর কাটা কম্পাস দিয়ে মাপবো না স্কেল দিয়ে যে এটা কি 10% এর কতটুকু উপরে সো এখানে আমরা কি করব তখন আপনার কি হচ্ছে হলো এখানে জাস্ট আমরা তখন কি করবো জাস্ট ওভার জাস্ট আন্ডার নিয়ারলি অ্যাপ্রক্সিমেটলি এইভাবে আমরা জিনিসটাকে লিখবো অ্যাবাউট আরো কি আছে নাম্বার দ্য নাম্বার অফ দ্য অ্যামাউন্ট অফ মোর দ্যান ফিউয়ার দ্যান লেস দ্যান দি সেম অ্যাজ কোয়ান্টিটি যদি দি সেম থাকে লিটল লেস টোয়াইস অ্যাজ মেনি মানে কি দ্বিগুণ তারপর টোয়াইস অ্যাজ মাচ তারপর নিয়ারলি অলমোস্ট ডাবলড হাফ অ্যাজ মেনি হাফ অ্যাজ মাচ কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ব্যাপারে আর কি তারপরে অ্যামাউন্ট টাইমস অ্যাজ মেনি অ্যামাউন্ট এত সো এইভাবে জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারি যেটা যেভাবে আছে সেই জিনিসগুলোকে আমরা এইভাবে ইউজ করে দেখাইতে পারি আমরা আজকে আর ইচ্ছে আগাবো না আমরা আজকে আর আপনার কি হলো এখানে আমরা আজকে মানে সোজা কথা টাস্ক ওয়ানের আমরা যে জিনিসগুলো দেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে হলো লাইন গ্রাফ অ্যান্ড আপনার কি হলো বার চার্ট আমাদের নেক্সট ক্লাসে আমরা আপনার কি হচ্ছে পাই চার্ট এবং টেবিল নিয়ে কি করব ক্লাস করব আপনাদের যেটা কাজ থাকবে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব সেটা আপনারা টাইপ করে .txt ফরম্যাট আপনার কি হচ্ছে আপনারা যদি আপনাদের ডেস্কটপে যান .txt ফরম্যাটে আপনারা এটাকে লিখে আমাকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করবেন এটা সাবমিট করবেন আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা হোমওয়ার্কটা করবেন সো আমি একটু সামারাইজ করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে হলো দ্যাট হোয়াট এভার উই রাইট আমরা সেটা কথাটা হচ্ছে কি প্রথম কথাটা হচ্ছে আমরা নিজের থেকে কোনো ডেটা ইনফরমেশন কমেন্ট অপিনিয়ন এক্সাম্পল এক্সপিরিয়েন্স দিব না চারটা সেক্টরের ক্ষেত্রে মার্কিং করা হয় কোনো এক্স এক্সিস ওয়াই এক্সিস আমরা লিখবো না আমরা কি করব সেখানে হরাইজন্টাল এক্সিস ভার্টিক্যাল এক্সিস এইভাবে আমরা জিনিসটাকে লেখার চেষ্টা করব তিনটা প্যারাগ্রাফ হবে টোটাল প্যারাগ্রাফ 1 এ কি থাকবে ইন্ট্রোডাক্টরি পার্টে জেনারেল ওভারভিউ সহ টোটাল একটা প্যারাগ্রাফ হবে আর প্যারাগ্রাফ 2 আর 3 থেকে দুইটা বডি প্যারাগ্রাফ হবে আমরা এইভাবে জিনিসটাকে লিখবো সো টাইম ডিফারেন্স টাইম প্ল্যানিংটা কিরকম হবে 20 মিনিটস আমরা টাইম পাচ্ছি
প্ল্যানিং এর জন্য 5 to 6 মিনিটস, রাইটিং এর জন্য আমরা 12 to 13 মিনিটস মতো টাইম ইউজ করব, চেকিং এর জন্য আমরা 1 to 2 মিনিটস এর মতো টাইম সেভ করব। সো দিস ইজ almost how we should deal with our writing task 1 till today.